আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। যুদ্ধ পরিস্থিতি ক্রমশ ঘনীভূত হয়ে আসছে। তা না হলে কালকে বিকেলে তিনি হঠাৎ হাসি মারা বিমানবন্দরে, মানে আমি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কথা বলছি, তিনি বর্ডার পরিদর্শনে আসতেন না। হাসিমারা বিমানবন্দরে নেবে তিনি সোজা চলে যান বর্ডারে। বর্ডার সিচুয়েশন দেখেন, মানে চিকেন নেক অঞ্চলটা। আজকে সকালবেলা C-130 ওতে চেপে তিনি পুরো সীমান্তটা উনি দেখবেন। এখন এই পরিস্থিতিতে হঠাৎ স্বরাষ্ট্রমন্ত্রী একদিনের জন্য, বা এখনো পর্যন্ত একদিনের জন্য ঠিক হয়ে আছে, এটা বাড়বে কিনা জানা যায়নি, এলেন কেন? তার প্রেক্ষাপটটা একটুখানি পেছনে লুকিয়ে আছে। সেটা হচ্ছে পাকিস্তানের বর্তমান যা অবস্থা, পাকিস্তান ভেঙে টুকরো টুকরো হওয়ার অবস্থা। বালুচরা 85% অঞ্চল দখল করে নিয়েছে। তারা নিজেদের মতো স্বাধীনতা ঘোষণা করেছে, তাদের কারেন্সি চালু করেছে, তারা নতুন পতাকা তৈরি করেছে এবং ভারতের সাহায্য চাইছে। পাকিস্তানের অভিযোগ হলো ভারত বালুচিস্তানকে সাহায্য করছে, এটা পাকিস্তানের অভিযোগ। পিওকেতে একটা দারুণ খারাপ অবস্থা, আপনারা সবাই জানেন। পিওকে ভারতের সঙ্গে জোড়বার জন্য উঠে পড়ে লেগেছে, সেখানে একটা অশান্তি চলছে, সেখানে গুলি চালিয়ে 40 জনকে মেরে দিয়েছে, তা নিয়ে আরো বিক্ষোভ, এবার গোলাগুলি চলছে। এই পরিস্থিতিতে দু জায়গায় যখন এই অবস্থা, তখন গিলগিট বালতিস্তান এবং সিন্ধ, এরা দুটো অংশ, তারাও বিদ্রোহ আরম্ভ করে রয়েছে। ওদিকে আফগানিস্তানের সঙ্গে তো লড়াই চলছেই। পাকিস্তান মনে করছে এই পুরো খেলাটার পেছনে রয়েছে ভারত, কিন্তু সিঁদুরে এত মার খেয়েছে যে এখন তাদের পক্ষে আর্টিলারি ফায়ারিং করা খুব মুশকিল হয়ে গেছে, কারণ ব্যারেলগুলো সমস্ত ফেটে গিয়েছে। এত আর্টিলারি ফায়ারিং করেছিল, ব্যারেলগুলো ফেটে গিয়েছে, ফলে আর্টিলারি ফায়ারিং করার মতো অবস্থায় তাদের নেই। এই মুহূর্তে তারা যেটা করছে সেটা হচ্ছে ভারতবর্ষকে অস্থির করার জন্য ওই পূর্ব বাংলাকে ব্যবহার করবে। এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে খবর আছে, তারা ভেতরে ভেতরে তৈরি হচ্ছে এবং খুব শীঘ্রই একটা মিস অ্যাডভেঞ্চার যাকে বলে করার চেষ্টা করবে পাকিস্তান, এই সমস্ত জিহাদিদের যাদের ট্রেনিং দিয়েছে তাদেরকে দিয়ে, এবং অ্যাক্টিভলি পাকিস্তান সেনাবাহিনী। যার জন্যেই DGISPR এসে পুরো পরিদর্শন করে গেছিলেন, এবং ওদের যিনি প্রতিরক্ষা মন্ত্রী এবং ডেপুটি প্রাইম মিনিস্টার ইশাক দার, তিনিও বাংলাদেশ ভ্রমণ করেছেন এবং বিভিন্ন লোকের সঙ্গে কথাবার্তা বলেছেন। এখন বাংলাদেশকে তার ডিপ্লোম্যাটিক চ্যানেলে সাবধান করে দেওয়া হয়েছে। গত 3 দিন আগে একদম ডসিয়ার পাঠিয়ে সাবধান করে দেওয়া হয়েছে। পৃথিবীর সমস্ত রাষ্ট্রগুলোকে জানিয়ে দেওয়া হয়েছে যে ভারত অ্যাক্ট অফ ওয়ারের মধ্যে রয়েছে। সেক্ষেত্রে সিঁদুর এখনো কিন্তু চলমান, সিঁদুর বন্ধ হয়নি। সেক্ষেত্রে যদি ভারতবর্ষের ওপরে কোনো আক্রমণের যদি প্রচেষ্টা হয় বা কোনো পরিকল্পনা হয়, তাহলে ভারত আগে থেকে অ্যাগ্রেসিভ অ্যাকশন নেবে। সেই অ্যাগ্রেসিভ অ্যাকশনের কতটা এগিয়েছে
সেটাই এখন পরীক্ষা করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী কালকে বিকেলে এবং আজকে সকালে উনি পরিদর্শন করবেন। আপনাদের বলে রেখে দিই, একটা না দুটো আপনার ওই ব্রহ্মোসের মানে ইউনিট তারা কিন্তু শিলিগুড়িতে পৌঁছে গিয়েছে। শিলিগুড়িতে একটা শর্ট ল্যান্ডিং প্রসেস হয়েছে বা তৈরি করা হয়েছে, যেখানে C-130 নামতে পারে। কারণ খাদ্য, রসদ, গোলা বারুদ এগুলো তো প্রয়োজন আছে, তাই ওখানে শর্ট ল্যান্ডিং একটা তৈরি করা হয়েছে। আজকে C-130 সেখানেই নামবে। সেখান থেকেই অমিত শাহ তিনি পুরো বর্ডার পরিদর্শন করবেন। কাল রাত্রিবেলা যেটা হয়েছে, রাত্রি 2টোর সময় এক স্কোয়াড্রন আপনার রাফেল তারা পুরো এরিয়া চক্কর মেরেছে, মানে সীমান্ত এরিয়া ভারতের অংশে চক্কর মেরেছে। চক্কর মেরে তারা মানে প্রতিরক্ষা মন্ত্রীর উপস্থিতিতে তারা দেখিয়ে দিয়েছে তাদের ঘুরে আসতে মোটামুটি 3 থেকে 4 মিনিট লেগেছে। এই 3 থেকে 4 মিনিটের মধ্যে মানে এর তো স্পিড মারাত্মক, তাই 3 থেকে 4 মিনিটের মধ্যে এরা পুরোটা চক্কর মেরে দিয়েছে। এখন আজকে তিনি সেনাবাহিনী এবং BSF এর সঙ্গে কথাবার্তা বলবেন। এর মধ্যে কিষেনগঞ্জ থেকে লোককে ডাকা হয়েছে বিহারের। আমরা ওদিকে মানে যে সমস্ত অঞ্চলগুলো আছে সেখানকার BSF কর্তাদের ডেকে পাঠানো হয়েছে। ডেকে পাঠিয়ে তিনি প্রয়োজনীয় নির্দেশ দিয়ে দিয়েছেন। কি নির্দেশ দিয়েছেন সে তো আমি জানি না। এখন এশিয়া পরিস্থিতি কিন্তু ক্রমশ খারাপের দিকে যাচ্ছে, কারণ আমেরিকা তলায় তলায় বন্ধুত্বের কথা, উপরে উপরে বন্ধুত্বের কথা বললেও তলায় তলায় কিন্তু ভারতের বিরুদ্ধেই কাজ করে যাচ্ছে। ভারত রাশিয়া থেকে তেল আনলে পরে তার উপরে 100% অতিরিক্ত, এবং তিনি কংগ্রেসের ফ্লোরে দাঁড়িয়ে বলেছেন দরকার হলে চীন, ভারত সহ যত এশিয়ান কান্ট্রিগুলো আছে তাদের উপরে 500% ট্যারিফ লাগাবে। এই অবস্থায় ভারত তো বসে নেই, ভারত তার বিকল্প খোঁজ করছে, এটা বহুদিন আগে থেকেই। তাই এখন হাইড্রোজেন চালিত ট্রেন চালানো হচ্ছে। গতকালকেই তার উদ্বোধন হয়েছে। প্রধানমন্ত্রী হরিয়ানার একটি অঞ্চলে, জিন্দে খুব সম্ভবত, তিনি করেছেন, ফ্ল্যাগ অফ করেছেন। এর স্পিড হচ্ছে 120 কিলোমিটার আপাতত। এটি মানে প্রথম হাইড্রোজেন চালিত ইঞ্জিন। এরপর আরো রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট হবে, তখন স্পিড আরো বাড়বে। কারণ তেলের ব্যবহার, এনার্জি ব্যবহার যতটা কমিয়ে আনা যায় তার উপরে ভারত একেবারে নির্ভরশীল হয়ে পড়েছে। কারণ এই যুদ্ধ যদি শুরু হয়, আমি বলেছি যুদ্ধ শুরু হলে কে কোন পক্ষে দাঁড়াবে বলা মুশকিল, এবং সেটা কিন্তু দীর্ঘস্থায়ী হবে। আর ভারত, চীন, রাশিয়া যদি একত্র হয় তাহলে পরে ওটা কিন্তু আমেরিকার পক্ষে খুব মুশকিল হয়ে দাঁড়াবে, এবং সেটাই বাস্তবে সেটাই হবে। কারণ বাংলাদেশের মাটিতে বঙ্গোপসাগরের জলে আমেরিকানদের কোনো ঠাঁই নেই, এটা কিন্তু 3টি দেশ পরিষ্কার করে দিয়েছে। সেক্ষেত্রে আমি বলেছিলাম বাংলাদেশকে ব্যবহার করা হবে এবং ভারতকে অস্থির করার জন্য। এবং তার জন্য আমি গতকালকে যে রিপোর্টটা করেছিলাম
যে খুব শীঘ্রই হয়তো সার্জিক্যাল স্ট্রাইক হবে। এই সার্জিক্যাল স্ট্রাইক হওয়ার ঠিক আগে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর সফর জিনিসটাকে আরো গুরুত্বপূর্ণ করে তুলল। আমার মনে হয় না আর খুব একটা দূরের সময় রয়েছে। যে কোনো দিন, যে কোনো মুহূর্তে, কালকেও বলেছি, আজকেও বলে দিলাম, এ খবর আমার খবর নয়, এই খবর হচ্ছে অল ইন্ডিয়া রেডিওর খবর। আমি তার ফার্স্ট পেজে এটা দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন। তো আমেরিকা যেখান থেকে মানে ভারত যেখান থেকে তেল নেয়, ইরানের চাবাহার বন্দর পুরো উড়িয়ে দিয়েছে কালকে। এই দেখুন কালকে ছবি, কালকে উড়িয়ে দিয়েছে। রাশিয়া থেকে তেল আনতে দেবে না, অথচ নিজেরা রাশিয়া থেকে তেল কিনবে। মানে কাণ্ড দেখুন। আমি দিলে ঠিক আছে, তোমায় আমি নিতে দেবো না। তাদের এই দাদাগিরি ভারত, চীন, রাশিয়া মেনে নেবে না। কারণ রাশিয়ার এতে ক্ষতি, চীনের তো মানে জ্বালানি অত্যন্ত সংকট দেখা দিয়েছে, এবং ভারত বিকল্প ব্যবস্থার দিকে ভারত অলরেডি ছুটছে। এখন একা ইউএই কত আমাদের তেল দেবে? আমাদের ভারতবর্ষ বিরাট মানে চাহিদা, তার 140 কোটি লোক, তার এত যানবাহন, তাদের চাহিদা বিরাট। তো সেক্ষেত্রে যদি একটা এরকম যুদ্ধ পরিস্থিতি হয়, তাহলে পরে কে কোন পক্ষে দাঁড়াবে এখনই বলা মুশকিল। এগুলো কিন্তু যুদ্ধের পরবর্তী মানে পর্বে ধীরে 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 প্রকাশ পায় কে কোন পক্ষে গেল। এখন এই যে পরিস্থিতির সৃষ্টি হলো, তাতে কিন্তু উত্তাপ আরো বাড়লো। যে কোনো দিন, আমি যে কোনো মুহূর্তে বলেছি হবে সার্জিক্যাল স্ট্রাইক, এবং সেটা আজকে আমি নিশ্চিত হলাম আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর এই আগমন নিয়ে। এখন তিনি আজকের দিনটাও হয়তো থাকতে পারেন, থেকে আরো কথাবার্তা বলবেন। তারপর তিনি ইস্টার্ন কমান্ডে যাবেন কলকাতায়, ইস্টার্ন কমান্ডে এসে তিনি কথাবার্তা বলবেন, বলে তারপরে উনি দিল্লি ফিরবেন। এবং উনি বলে গেছেন যেদিনকে হবে এই ঘটনা, তিনি পশ্চিমবঙ্গে উপস্থিত থাকবেন, হয়তো তিনি শিলিগুড়িতেই থাকবেন, এটা মনে করা হচ্ছে। তিনি নিজে দাঁড়িয়ে থেকে যুদ্ধ পরিচালনা করবেন, নিজে দাঁড়িয়ে থেকে। এখন দেখা যাক, সামনের দিনের জন্য অপেক্ষা করুন। আমি বলেছি অনেক নাটকীয় ঘটনা ঘটবে, অপেক্ষা করুন। সবাই ভালো থাকবেন। শেখ হাসিনার ডিসেম্বর মিশন, দেশে ফেরা নাকি ভারতের নতুন চাল? দর্শক, এই মুহূর্তে শুধু বাংলাদেশ দূর কি বাত, সারা পৃথিবীর গণমাধ্যমগুলো, সোশ্যাল মিডিয়া, চায়ের আড্ডায় একটি আলোচনা, শেখ হাসিনা আসছেন, শেখ হাসিনা ফিরছেন, ডিসেম্বরে ফিরছেন। এই আলাপটা ততক্ষণ পর্যন্তই হতেই থাকবে। এই আলাপটি আসলে বাদ দেওয়া যাবে না। যতক্ষণ তিনি না ফিরছেন ততক্ষণ আলাপের রাস্তায় আমরা হাঁটছি। আমরা ওই আলাপ থেকে দূরে থাকতে পারছি না। প্রতিদিনই নানাভাবে আলাপ করতে হচ্ছে, বিশ্লেষণ করতে হচ্ছে। প্রায় 2 বছর ধরে ভারতের মাটিতে আশ্রিত থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা হঠাৎ করে এক নতুন রাজনৈতিক বিস্ফোরণ ঘটিয়েছেন। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট ঘোষণা করেছেন, আগামী ডিসেম্বরে দলের নেতা কর্মীদের সঙ্গে নিয়ে তিনি বাংলাদেশে ফিরতে চান। শুধু তাই নয়, দেশে ফিরে তিনি আদালতের মুখোমুখি হয়ে আত্মসমর্পণ করতে প্রস্তুত। শেখ হাসিনা নিজেই স্বীকার করেছেন, দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হতে পারে, এমনকি ফাঁসি দেওয়া হতে পারে। কিন্তু সব জেনেও তার বক্তব্য, তবু আমাকে ফিরতেই হবে। তার এই একটি বক্তব্য এখন ঢাকা দিল্লি 2 দেশের রাজনীতিতেই তীব্র আলোড়ন সৃষ্টি করেছে। কিন্তু প্রশ্ন হলো, শেখ হাসিনা কি সত্যিই আগামী ডিসেম্বরে ঢাকার বিমানে চাপছেন, নাকি এই ঘোষণার পেছনে লুকিয়ে আছে গভীর কোনো ভূ রাজনৈতিক চাল? দিল্লিতে থাকা কূটনৈতিক পর্যবেক্ষক
এবং ভারতের সাউথ ব্লকের শীর্ষ কর্তারা এই বক্তব্যকে কিভাবে দেখছেন? আজ আমরা বিবিসির এক বিশেষ প্রতিবেদনের সূত্র ধরে এই পুরো সমীকরণটির ব্যবচ্ছেদ করব। আর প্রতিবেদনটি করেছেন বিবিসি বাংলা নিউজের দিল্লি থেকে শুভজ্যোতি ঘোষ। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন, কারণ এই খেলার জল অনেক দূর গড়াতে চলেছে। শেখ হাসিনার এই চাঞ্চল্যকর ঘোষণার পর স্বাভাবিকভাবেই সবার চোখ এখন দিল্লির দিকে। ভারত সরকার আসলে কি ভাবছে? গত মঙ্গলবার অর্থাৎ 14 জুলাই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে যখন এই বিষয়ে প্রশ্ন করা হয়, তিনি স্পষ্ট জানান এই ইস্যুতে দিল্লির অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। অর্থাৎ আজ থেকে 1.5 বছর আগে, 2 বছর আগে যে অবস্থান ছিল দিল্লির, এখনো সেই অবস্থানই আছে। তাহলে ভারতের সেই ঘোষিত অবস্থানটি আসলে কি? অবস্থানটি হলো একটি বিশেষ ও চরম নিরাপত্তা পরিস্থিতিতে শেখ হাসিনা যখন ভারতের কাছে আশ্রয় চেয়েছিলেন, তখন শুধুমাত্র তার মানবিক ও ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করতেই ভারত সেই আবেদনে সাড়া দিয়েছিল। অর্থাৎ দিল্লি আন্তর্জাতিক মহলকে এটাই বোঝাতে চায় যে তারা নিজ থেকে শেখ হাসিনাকে ডেকে এনে আশ্রয় দেয়নি, কিংবা তার দেশ ছাড়ার পেছনেও ভারতের কোনো ভূমিকা ছিল না। বিবিসি বাংলার সাংবাদিক শুভজ্যোতি ঘোষ দিল্লির সাউথ ব্লকের একাধিক শীর্ষস্থানীয় কর্মকর্তা, বিশ্লেষক ও সাবেক কূটনীতিকদের সঙ্গে কথা বলেছেন। ভারতের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্তাদের কথার মর্মার্থ দাঁড়ায়, ভারত শেখ হাসিনাকে জোর করে তাড়িয়েও দিচ্ছে না, আবার এখানে আটকে রাখছে তাও নয়। সাউথ ব্লকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা তো বলেই দিয়েছেন, এখন পরিস্থিতি যাচাই করে তিনি যদি দেশে ফিরতে চান ফিরবেন, আর যদি মনে করেন ভারতেই এখন থাকবেন তাহলে তাই। সত্যি এ ব্যাপারে আমাদের নতুন করে কিছু বলার নেই। দিল্লির পর্যবেক্ষকরা শেখ হাসিনার এই বক্তব্যকে যত না একটি দেশে ফেরার সুনির্দিষ্ট ঘোষণা বলে মনে করছেন, তার চেয়ে বেশি মনে করছেন জল মাপার চেষ্টা বা পরিস্থিতি যাচাইয়ের একটি সুচিন্তিত কৌশল। বাস্তবতা হলো, গত 1.5 বছরেরও বেশি সময় ধরে শেখ হাসিনাকে প্রত্যর্পণ করার জন্য বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক অনুরোধ বা নোট ভার্বালের কোনো জবাব না দিয়ে ভারত সেটিকে ঝুলিয়ে রেখেছে। ফলে ঢাকা দিল্লির দ্বিপাক্ষিক সম্পর্কে শেখ হাসিনার উপস্থিতি যে একটা চরম অস্বস্তির উপাদান, তা অস্বীকার করার উপায় নেই। এখন প্রশ্ন আসে, শেখ হাসিনার এই ডিসেম্বরের ঘোষণার পেছনে কি ভারতের সায় আছে? বিশ্লেষকরা বলছেন 100% আছে। ভারতের প্রচ্ছন্ন সমর্থন বা পরামর্শ ছাড়া শেখ হাসিনা এই মুহূর্তে দাঁড়িয়ে এমন মন্তব্য কখনোই করতেন না। আসলে এই ঘোষণার মাধ্যমে ভারত ও শেখ হাসিনা উভয় পক্ষই এক ঢিলে অনেকগুলো পাখি মারার চেষ্টা করেছে, যেখানে আপাত দৃষ্টিতে তাদের হারানোর কিছু নেই। কিন্তু প্রশ্ন আসছে, কি সেই লাভ? প্রথমত, শেখ হাসিনা যদি সত্যি ডিসেম্বরে ফিরে আসেন, তবে ভারতের কাঁধ থেকে গত 2 বছর ধরে চলা একটি বড় কূটনৈতিক অস্বস্তির বোঝা নেমে যাবে। বাংলাদেশের সাথে সম্পর্ক স্বাভাবিক করা দিল্লির জন্য সহজ হবে। দ্বিতীয়ত, তিনি যদি শেষ পর্যন্ত কোনো কারণে নাও ফেরেন, তাহলে ভারত আন্তর্জাতিক মঞ্চে বুক ফুলিয়ে বলতে পারবে, শেখ হাসিনা তো নিজে থেকেই ফিরতে চেয়েছিলেন, কিন্তু বাংলাদেশ সরকার তার ফেরার জন্য অনুকূল ও নিরাপদ পরিবেশ তৈরি করতে পারেনি বলেই ভারত তাকে মানবিক কারণে রেখে দিতে বাধ্য হচ্ছে। অর্থাৎ বলটি এখন চতুরতার সাথে বাংলাদেশ সরকারের কোর্টে ঠেলে দেওয়া হয়েছে। এবার আসা যাক শেখ হাসিনার নিজস্ব হিসাব কিতাবে। দিল্লিতে থাকা প্রবীণ রাজনৈতিক বিশ্লেষক এবং বাংলাদেশ ওয়াচার জয়ন্ত রায় চৌধুরী ও ঢাকার সাবেক ভারতীয় হাই কমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তীর বিশ্লেষণ থেকে শেখ হাসিনার মূলত 3টি উদ্দেশ্য পরিষ্কার বোঝা যায়। 1, নেতা কর্মীদের মনোবল চাঙ্গা করা। গত 2 বছর ধরে বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের তৃণমূল কর্মীদের একটা বড় ক্ষোভ ছিল যে তাদের নেত্রী তাদের বিপদের মুখে ফেলে নিজে নিরাপদে বিদেশে পালিয়ে গেছেন। দেশে একের পর এক দলীয় কার্যালয় ভাঙচুর, হামলা মামলা হয়েছে, কিন্তু শীর্ষ নেতৃত্ব পাশে ছিল না। এখন দেশে ফেরার একটি নির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা করে শেখ হাসিনা কর্মীদের বার্তা দিলেন তিনি তাদের পাশে আছেন। এই 1 নম্বর প্রসঙ্গে একটি কথা এখানে উল্লেখ করা হয়েছে, বিবিসি বাংলা করেছে, শেখ হাসিনার পালিয়ে যাওয়া শব্দমালা ব্যবহার করা হয়েছে, কিন্তু শেখ হাসিনা আসলে পালিয়ে যায়নি। বাংলাদেশ সরকারের ব্যবস্থাপনায়, বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবস্থাপনায়
ভারতে গেছেন, ভারত তাকে প্রধানমন্ত্রী হিসেবে রিসিভ করেছেন। এই কথাগুলো বারবার বলে রিপিট হয়ে যায় বারবার, কিন্তু বারবার বলতে হবে, অবজেকশন জানাতে হবে, প্রতিবাদ জানাতে হবে। আমরা তাই অবজেকশন বা প্রতিবাদ যেটি হোক জানাচ্ছি। 2 নম্বরে বিশেষজ্ঞদের কথায় যেটি বেরিয়ে আসছে সেটি হচ্ছে আওয়ামী লীগের নেতৃত্ব ধরে রাখা। এই কথাটি শুধু আজকে বিবিসিতে না, এটি একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে আমিও এটি নিয়ে আলাপ করেছি যে নেতৃত্বটাকে ধরে রাখার কারণেও শেখ হাসিনা ফিরতে চাইছেন। শেখ হাসিনা ভালো করেই জানেন আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনৈতিক মানচিত্রে টিকিয়ে রাখতে হলে এবং দলটিকে নিষিদ্ধ হওয়া থেকে বাঁচাতে হলে তাকে সশরীরে এই দেশের মাটিতে নামতে হবে। ভারতে বসে বা অন্য কাউকে দিয়ে এই কাজ সম্ভব নয়, কারণ তিনি তার পরিবারের বাইরে কারো হাতে দলের নেতৃত্ব দিতে প্রস্তুত নন। তিনি বিএনপিকেও বার্তা দিচ্ছেন যে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করার চেষ্টা তিনি নিজে গিয়ে রুখবেন। 3, বিচারের স্বচ্ছতা নিয়ে চাপ সৃষ্টি। অন্তর্বর্তী সরকারের আমলে গঠিত ট্রাইব্যুনালে শেখ হাসিনাকে যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, আওয়ামী লীগের চোখে তা ত্রুটিপূর্ণ ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আওয়ামী লীগ ছাড়াও সাধারণ মানুষ, আমরা যারা সাধারণ মানুষ, আমাদের চোখেও এই বিচারটি ত্রুটিপূর্ণ, কারণ এই আদালতটি এই বিচারের জন্য ছিল না। 71-এর মানবতা বিরোধী অপরাধীদের বিচারের আদালতকে পুরো পাল্টিয়ে ফেলে এই বিচারের জন্য তৈরি করা হয়েছে। মজার বিষয় হলো ভারতও এই বিচার প্রক্রিয়াকে ত্রুটিপূর্ণ মনে করছে। এখন আদালতে আত্মসমর্পণের কথা বলে শেখ হাসিনা বার্তা দিচ্ছেন যে তিনি বিচার মানতে রাজি, তবে রাষ্ট্রকে সুষ্ঠু ও অবাধ বিচারের নিশ্চয়তা দিতে হবে। বাংলাদেশে কাজ করে যাওয়া সাবেক হাই কমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তীর মতে শেখ হাসিনা ফিরলেই তাকে সরাসরি ফাঁসিতে ঝোলানো এত সহজ হবে না। তিনি হয়তো মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করবেন এবং বিচার চলাকালীন তাকে সুরক্ষার স্বার্থে সেনানিবাসে রাখা হতে পারে। আর এই নিরাপত্তা নিশ্চিত করার জন্য পর্দার আড়ালে দিল্লি যদি ঢাকার সঙ্গে দর কষাকষি শুরু করে, তবে অবাক হওয়ার কিছু থাকবে না। কিছু একটা হচ্ছে, বাংলাদেশের সেনাবাহিনীর সাথে হোক আর যে কোনো পর্যায়ে হোক, কিছু একটা হচ্ছে, নইলে শেখ হাসিনা এত জোরালো ঘোষণা দিতেন না। 2024 সালের অগাস্টের পর থেকে প্রায় কয়েক হাজার আওয়ামী লীগ নেতা, সাবেক মন্ত্রী, এমপি এবং কর্মী সমর্থক ভারতের বিভিন্ন শহরে, যেমন কলকাতা সংলগ্ন নিউটাউন, রাজারহাট, আসামের গুয়াহাটি কিংবা ত্রিপুরার আগরতলায় আশ্রয় নিয়ে আছেন। শেখ হাসিনার এই ঘোষণার পর তাদের প্রতিক্রিয়া কি? বিবিসি বাংলা যখন এই নেতাকর্মীদের সাথে কথা বলে তখন মিশ্র ও কিছুটা আশঙ্কাজনক চিত্র উঠে আসে। নেতাকর্মীদের একাংশ মনে করেন বাংলাদেশ সরকার মুখে যাই বলুক শেখ হাসিনা দেশে ফিরুন, এটা তারা মোটেই চায় না। কারণ শেখ হাসিনা ফিরলে বাংলাদেশের জটিল রাজনৈতিক পরিস্থিতি আরো বেশি অস্থিতিশীল হয়ে উঠতে পারে, যা বর্তমান প্রশাসন বা বিএনপি ঝুঁকি হিসেবে দেখবে, বা বিএনপির এটি কন্ট্রোল করবার মতো কতটুকু সক্ষমতা আছে সেটি বিলিয়ন ডলারের প্রশ্ন। কিন্তু যদি শেখ হাসিনা সত্যিই ডিসেম্বরে ঢাকার বিমানে ওঠেন, কতজন নেতাকর্মী তার সাথে ঠিক ফিরবেন? এখানেই তৈরি হয়েছে বড় সংশয়। কিছু কর্মী আবেগী হয়ে বলছেন নেত্রী ফিরলে প্লেন বোঝাই করে নেতাকর্মীরা তার সঙ্গী হবেন, কিন্তু বাস্তববাদী ও সাবেক ক্যাবিনেট মন্ত্রীদের একজন বিবিসিকে যা বলেছেন তা বেশ চমকপ্রদ। তার মতে শেখ হাসিনার আন্তর্জাতিক পরিচিতি ও রাজনৈতিক প্রোফাইল অনেক বড়। তার বিচার হলে সারা দুনিয়া ও আন্তর্জাতিক মিডিয়ার নজর থাকবে, কিন্তু সাধারণ বা মাঝারি সারের নেতারা দেশে পা রাখলেই তো মিথ্যা মামলায় জেলে পুরে দেওয়া হবে। তাদের দিকে ফিরে তাকানোর বা খবর নেওয়ার কেউ থাকবে না। ফলে নেত্রীর সুরক্ষার গ্যারান্টি থাকলেও কর্মীদের সুরক্ষার কোনো নিশ্চয়তা নেই। তাই শেষ পর্যন্ত কতজন নেতাকর্মী এই প্রত্যাবর্তনের যাত্রায় শেখ হাসিনার সঙ্গী হবেন তা বলা আসলেই মুশকিল। বিবিসি নিউজ বাংলার দিল্লির সাংবাদিক শুভজিৎ ঘোষের এই গভীর প্রতিবেদনটি বিশ্লেষণ করলে স্পষ্ট বোঝা যায় যে ডিসেম্বরে শেখ হাসিনা ফিরবেনই, এমন কোনো বাধ্যবাধকতা তিনি নিজের জন্য রাখেননি। বরং আগামী 5 মাসে কোথাকার জল কোথায় গড়ায়, বাংলাদেশ সরকারের প্রতিক্রিয়া কেমন হয়, আন্তর্জাতিক বিশ্ব কি মনোভাব দেখায় তা যাচাই করতেই এই 5 মাস সময় হাতে রেখে চালটি চালা হয়েছে। কিন্তু আমরাও সাথে সাথে বলতে চাই যে শেখ হাসিনা এবং নেতাদের, বিদেশে অবস্থানকারী নেতাদের কিন্তু খুব জোরালোভাবে প্রস্তুতি চলছে।
বিবিসি বলছে যে তিনি ফিরবেনই এমন কোনো বাধ্যবাধকতা রাখেননি, কিন্তু আমরা যেটি বুঝতে পারছি, জানছি যে শেখ হাসিনা এবং নেতারা ফিরছেন। যারা ফিরবেন না তাদের রাজনীতি হয়তো কবর হয়ে যেতে পারে, কবর রচিত হতে পারে। তারা যে সমীকরণই করুক না কেন, তারা সুরক্ষা পাবে না, এ হবে না, সে হবে না, কিন্তু সুরক্ষার আশা করে রাজনীতি অন্ততপক্ষে হয় না। বাংলাদেশে তো অতীতেও এমনটা হয়েছে। কতজন এভাবে বিদেশে গিয়ে আশ্রয় নিয়ে দিনের পর দিন ছিল, বাংলাদেশের মাটিতেই ছিল, হয়তো আন্ডারগ্রাউন্ডে ছিল, আত্মগোপনে ছিল, কিন্তু আজকে নয়া পৃথিবীতে বিদেশ গমন একটা ট্রেন্ড হয়ে গেছে। আজকে বলতেই হয় যে এই যে শেখ হাসিনার ফেরা, আওয়ামী লীগের রাজনীতি, এটি যেমন শেখ হাসিনার রাজনৈতিক অস্তিত্বের লড়াই, তেমনি দিল্লির জন্য এক বিরাট কূটনৈতিক চাল। শেখ হাসিনার এই ডিসেম্বর মিশন আসলেই সফল হবে, নাকি এটি কেবলই জলমাপার একটি কৌশল হয়ে থাকবে, সেটি এখন দেখার বিষয়। আমরা নিশ্চয়ই আগামী সামনে 5 মাস আছে, 5 মাস যাবত দেখব, আলাপ করব যে আসলে কি ঘটছে। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে।